আজকের অনুষ্ঠানে যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং যে সমস্ত সুধী সহনাগরিক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, খড়গপুর বইমেলা কমিটি এবং মানস গৌতম নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমরা প্রত্যেককে এই মেলা প্রাঙ্গণে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান আমরা শুরু করছি গীতালির উদ্বোধন সঙ্গীতের মধ্যে দিয়ে। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণ
এক বছর আগে 2020 জানুয়ারিতে যখন আমরা 20তম বইমেলায় সকলে সমবেত হয়েছিলাম, একটি ছোট্ট নিউজ খবর সারা পৃথিবীকে তখনই প্রায় দিকে দিকে ছড়িয়ে গেছিল যে চীনের একটি প্রদেশে এক জীবাণুর আক্রমণে সেখানকার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তখন কি আমরা জানতাম যে সেই জীবাণু ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে? আর এই প্রজন্মের আমরা যারা মানুষ, আমরা প্রত্যক্ষ করব এক দুর্বিষহ অভিজ্ঞতা, প্রায় এক বছর ধরে যার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। রুদ্ধ হয়ে গেছে আমাদের স্বাভাবিক জীবন। আর সব থেকে বড় কথা, এই একটি ছোট্ট সময়ের মধ্যে আমরা হারিয়েছি অসংখ্য গুণী মানুষ এবং আমাদের অসংখ্য প্রিয়জন আর বহু যোদ্ধাকে, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই অসম লড়াইয়ে। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন, আসুন তাদের সবার স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করে আমরা আমাদের আজকের মূল অনুষ্ঠানে প্রবেশ করি। গোস্বামী, PK ব্যানার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আমাদের অত্যন্ত কাছের একজন সভ্য, খড়গপুর বইমেলা কমিটির অন্যতম সদস্য অমিতাভ বসু, যার নামে আমাদের এবারের লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটি আমরা উৎসর্গ করেছি। এদের প্রত্যেকের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমি অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব, আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় পবিত্র মুখোপাধ্যায়, সম্মানীয় মৃদুল দাশগুপ্ত, আছেন শঙ্খ শুভ্র পাত্র, বইমেলা কমিটির কার্যকরী সভাপতি তপন কুমার পাল, আছেন মাস্টারমশাই প্রশান্ত রায়, কবি সুনীল মাঝি, রবিশঙ্কর পাণ্ডে, সরবাণী বৌদি সহ বইমেলার সঞ্চালক অপূর্ব চট্টোপাধ্যায়, আছেন বিশ্বজিৎ কর। আজকের এই 21তম বর্ষে বইমেলায় আপনাদের স্বাগত জানাতে গিয়ে কি বলবো, গতকাল ভাবছিলাম যে এবারের বইমেলা যে পরিবেশে আমাদেরকে করতে হচ্ছে, একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই বইমেলা করবার জন্য যে সময়ের প্রয়োজন, এবছরে আমরা সেই সময় পাই না। আমাদের মধ্যে আশঙ্কা ছিল যে আমরা বইমেলা করতে পারবো কি পারবো না। সরকারিভাবে যখন জানা গেল এই বইমেলাগুলোর সরকার অনুমোদন দিচ্ছে, তারপরেই আমরা প্রস্তুতি নিলাম। খুব অল্প সময়ের মধ্যে এবারের আমাদের প্রস্তুতি। আজকে আমার মনে হচ্ছে যে এই খড়গপুর শহরে বিগত 20 বছর ধরে আমরা বইমেলা করে এসেছি, 21তম বর্ষে পা রাখলাম। যখন সারা দেশ জুড়ে একটা আগ্রাসী মনোভাব আমরা খেয়াল করছি, এই মঞ্চ থেকে, বইমেলার মঞ্চ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য রাখবার জন্য আমি আসি। কথাটা বলছি এই জন্য যে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে কোনো মানুষই তার নিজস্ব একটা ভাবনা এবং চিন্তা থাকে,
সেটা সমাজের পক্ষে অথবা সমাজের জন্য ক্ষতিকারকও হতে পারে। আমাদের দেশ যখন স্বাধীন হয়নি সেই সময় আমরা যা খানিকটা পড়ে জানতে পেরেছি যে রবীন্দ্রনাথের মতো মানুষ ঘরের বাইরে বেরিয়ে এসেছিলেন। যখন উনি ভারত তীর্থ লিখলেন, চিন্তার একটা স্তরে পৌঁছে উনি লিখেছিলেন। যখন জনগণ মন লিখলেন, তখন ওনার ভাবনা এবং চিন্তার জায়গায় কোথাও উগ্রতা ছিল। আর আজকে সর্বত্র একটা উগ্রতা এবং হিংসার পরিবেশ, যেন মনে হচ্ছে এটাই এটা নির্বাচিত সরকারের দেশব্যাপী এজেন্ডা, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করবার চেষ্টা। আমরা যারা প্রায়শই বলি যে বইয়ের কোনো বিকল্প নেই, আজকে ভাবতে হচ্ছে যে বই কতজন মানুষ পড়ছে, বইয়ের ভালো কথাগুলো আদৌ আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি কিনা। যে শ্রমজীবী মানুষ যে রিক্সা চালায় বা টোটো অটো চালায়, তারও ভাবনার একটা জায়গা আছে, সেই জায়গাটাই আমরা পৌঁছতে পারছি কিনা। এই হিংসা, এই আগ্রাসী মনোভাবকে কিভাবে আটকানো? একটা সময় আমরা যখন বইমেলা করছি তখন আমরা নন্দীগ্রামকে দেখেছি। সেদিন এই মঞ্চে এই বাংলার বিশিষ্ট জনেরা এসেছিলেন। বইমেলার মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ কথা ওনারা বলে গিয়েছিলেন। ঠিক একইভাবে করোনা আবহে যখন মানুষ মানসিকভাবে ঘরে বাইরে বিপর্যস্ত, প্রান্তিক মানুষ থেকে নিয়ে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সমাজের সব স্তরের মানুষ যখন বিপর্যস্ত, তখনও করোনাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে নোংরা সংকীর্ণ রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। এই পরিবেশে আমরা চাই যে বইমেলা একটা নিজস্ব ভূমিকা পালন করুক। আমরা যেদিন বইমেলার পক্ষে বাইক র্যালি করেছিলাম, এই শহরের বহু যুবক, প্রায় 700 জন যুবক বাইক র্যালিতে অংশ নিয়েছিল। অনেকেরই হয়তো সরাসরি বইমেলার সঙ্গে সম্পর্ক নেই। আমরা এই শহরে প্রতিটি যুবকের কাছে আবেদন রেখেছি বইমেলা প্রাঙ্গণে আসার জন্য। এমনকি যৌবনের ধর্ম অনুযায়ী যারা খানিকটা টাফ এবং রাফ, তাদেরকেও আমরা বইমেলা প্রাঙ্গণে আমন্ত্রণ জানাচ্ছি। একটা উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে এবং আবেদন করেছি যে কোনো পছন্দের বই কিনে তার পরিবারের ছোটদের হাতে উপহার হিসাবে তুলে দিন। বইমেলা প্রাঙ্গণকে বন্ধুত্বের মেলবন্ধন হিসাবে যুক্ত করা হয়। সবাই আসুক, আমরা আড্ডা মারি, চা খেতে খেতে গল্প করি, কথা বলি। পরিবেশ প্রয়োজন, বিশেষ করে আমার শহরের জন্য এই পরিবেশের প্রয়োজন আছে। একই সঙ্গে সারা দেশের কথা মাথায় রেখে আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে নতুন বছরে আমাদের ভাষার ধরন কি হবে, কি ভাষাকে সামনে রেখে কোন শব্দগুলোকে আমরা ব্যবহার করে এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়াই করতে পারব। আমরা নিজেদেরকে কতটা সংযত রাখব বা আদৌ সংযত রাখা সম্ভব কিনা। অনেকে হয়তো শারীরিকভাবে সক্ষম নন, কিন্তু প্রতিবাদের মানসিকতা আছে, যারা চান যে পরিবেশ তৈরি হয়েছে সারা দেশ জুড়ে। আজকে কবিদেরকেও জেলে থাকতে হয় প্রতিবাদ করতে গেলে, যারা দেশের উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদেরকে শীতের রাতে রাস্তার উপরে বসে থাকতে হয়। তাদের পাশে দেশ বিদেশের বহু মানুষ দাঁড়াচ্ছে, তাদের ন্যায়সঙ্গত জীবন সংগ্রামকে সমর্থন জানিয়ে। সেই জায়গায় আমাদের ভূমিকা কতটুকু, কেন আমরা পারব? যদি চিন্তার একটা স্তরে পৌঁছে যদি
রবীন্দ্রনাথ নাইট উপাধি পদত্যাগ করতে পারেন, ঘরের বাইরে বেরিয়ে আসতে পারেন, এআইসিসির অধিবেশনে যদি অংশগ্রহণ করতে পারেন, গান লিখতে পারেন, বিপ্লবীদের আত্মত্যাগে বিচলিত হয়ে যদি কবিতা লিখতে পারেন, আর আমরা যাকে কেন্দ্র করে বাংলার বাঙালিরা বেঁচে আছি, আমরা কেন পারব না? কোথায় যেন আমাদের মধ্যে সংশয় কাজ করছে, কোথাও যেন মনে হচ্ছে যে খুব বেশি এগোলে স্বার্থের ব্যাঘাত ঘটবে। এই সংকীর্ণ মানসিকতার বাইরে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা যেমন নিজেদেরকে বাঁচাতে পারবো, আবার আমরা সারা দেশের হয়ে দাঁড়িয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো, আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে। এইটুকুই আমার বলার। আজকের বইমেলার একটা ছোট আক্ষেপ, আমাদের অত্যন্ত কাছের সম্মানের প্রিয় নন্দদা, যিনি আমাদের বইমেলা কমিটির সভাপতি, উনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়েছিলেন, আবার অসুস্থ হয়েছিলেন, আবার ভর্তি হতে হয়েছিল। উনি ফিরে এসেছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন, কিন্তু সাহস অর্জন করে আজকের এই বইমেলাতে আসতে পারলেন না। আমাদের স্মরণিকা সভাপতির কলমে উনি দু চার কথা লিখেছেন। অপূর্বকে অনুরোধ করব, আমাদের এই প্রাথমিক অনুষ্ঠান শেষ হওয়ার পূর্বে একবার নন্দদার সভাপতি কলমের লেখাটা যাতে পড়ে দেওয়া হয়, এ কথা বলে 21তম বর্ষের বইমেলা পূর্ণ সফল হোক এই আশা রেখে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খড়গপুর শহরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার শ্রী দীপক সরকার মহাশয়, আমরা তাকে 21তম বইমেলার এই উদ্বোধনী মঞ্চে স্বাগত জানাচ্ছি। তাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা করি। অভ্যর্থনা জানাচ্ছেন বইমেলা কমিটির সম্পাদক দেবাশিস চৌধুরী। যে মুহূর্তটি খড়গপুর বইমেলা কমিটির আয়োজনে মানস গৌতম নারায়ণ চৌব মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় 21তম বর্ষের খড়গপুর বইমেলার উদ্বোধন প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের অতিথিবৃন্দ। আপনাদের সকলের কাছে আবারও অনুরোধ, এই শুভ মুহূর্তটিকে আপনারা স্মরণীয় করে রাখুন। আমি প্রথমেই আছেন কার্যকরী সভাপতি তপন কুমার পাল, তাকে আমি আহ্বান জানাবো তার কথা আপনাদের সামনে রাখার জন্য। আপনারা যারা সামনে আছেন তাদেরকে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। আমরা সবাই জানি যে একটা বিশেষ পরিস্থিতির শিকার হয়েছে সারা বিশ্ব, সঙ্গে আমরাও। সম্পাদক বলেছেন যে আমরা শঙ্কিত ছিলাম আদৌ এই মেলা প্রাঙ্গণে সবাই আসতে পারবো কিনা, এই মেলা বাস্তবায়িত করতে পারা যাবে কিনা। শেষ পর্যন্ত ভয় কেটেছে, আমরা অনুমতি পেয়েছি এবং বইমেলা প্রাঙ্গণে সবাই উপস্থিত হয়েছে। কিন্তু আমাদের অনেক সাবধানতার সঙ্গে এগোতে হচ্ছে, বাধ্য হয়েছে। আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী সেই সব ছোট্ট ছোট্ট শিশুদের, আমার আদরের দাদা ভাই, দিদি ভাইদের, যাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চের যে 9 দিনের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তাদের আনন্দ দানে ব্যর্থ হয়েছে। অঙ্কন প্রতিযোগিতা শেষ দিন হয়, শত শত ছেলেমেয়েরা, প্রায় 500, 600, 1000 মতো সবাই এসে এখানে অংশগ্রহণ করে। কিন্তু করোনা আবহে আমরা তাদের সেই আনন্দ দিতে, আমরা সেই আনন্দ পেতে
বঞ্চিত হচ্ছি। আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা ক্ষমা প্রার্থনা করছি যে একটা আকর্ষণীয় অনুষ্ঠান কুইজ, ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা এত বছর ধরে হয়ে এসছে, এবছর আমরা সেটা করতে পারছি না। আমরা চাই না যে আমাদের এই মেলা প্রাঙ্গণ থেকে কেউ সংক্রমিত হোক, সেই জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আমাদের সাধ্যমতো চেষ্টা ত্রুটি না রেখে আমরা এই মেলা বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছি। আপনারা যারা মেলা প্রাঙ্গণে আসবেন তাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই মাস্ক পরবেন, বই স্টলগুলিতে অবশ্যই ঘুরবেন, কিন্তু জটলা পাকাবেন না। যেসব নিয়মবিধি সরকারি নির্দেশ আছে সেইগুলো একটু পালন করবেন। এটা আমাদের স্বার্থেই করতে হবে, আমাদের সমাজের স্বার্থে করতে হবে, বইমেলা কমিটির স্বার্থে করতে হবে। আমরা বারে বারে মাইকে অ্যানাউন্স করে যাব। আজকেও আপনারা শুনেছেন যে কয়েকদিন মেলা প্রাঙ্গণে আমরা থাকব, এই সাবধান বাণী কিন্তু উচ্চারিত হতে থাকবে মঞ্চ থেকে বিভিন্ন মাইকের মাধ্যমে। আপনাদেরকেও বিশেষ করে অনুরোধ করব যে এই বইমেলা প্রাঙ্গণ থেকে যেন কেউ সংক্রমিত না হয়। সবাই আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। বিশেষ পরিস্থিতির শিকার হয়েছে সারা বিশ্ব, আমরাও। যারা অতিথিবৃন্দ এসছেন, যারা সম্মানীয় গুণীজনেরা এই মঞ্চে আলো করে বসে আছেন, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনব এবং আমরা যে খামতি রয়ে গেল, যে অভাব রয়ে গেল, যে আশা আমরা পূরণ করতে পারবো না, বিগত 20 বছর ধরে যেগুলি করে এসেছে এই বইমেলা কমিটি, আজকে তার অনেকখানি আমাদের কাটছাট করতে হয়েছে। এই জন্য আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এবং সবাইকে, তো যে জিনিস চলছে এখন, তার মধ্যে প্যান্ডামিক যে সিচুয়েশন চলেছিল কোভিড-19, আমরা তার একজন যোদ্ধা, আমাদের সঙ্গে আরও অনেক আছে। তো এই সময় সবথেকে বেশি আমাদেরকে রসদ জুগিয়েছিল বই। বাড়িতে বসে বসে কি করা হবে, যখন সবাই ভাবছিল যে বাড়িতে বসে থেকে আর কি করব, কাজে যেতে পারছি না, কোনো জায়গায় যেতে পারছি না, তখন টিভিতে অনেকের অনুষ্ঠানে দেখা যাচ্ছিল তারা বলছেন আমরা বই নিয়ে বসে আছি, বই পড়ছি। তো এই মেলাটার অবশ্যই দরকার, এর গুরুত্ব আমাকে কিছু বলার নেই। তবে আমি এবং আমার পরিবার বই পড়তে খুবই ভালোবাসি। আমার বাড়ির মিসেস আমার মেয়েদেরকে যখন বই কিনে দিতেন, তখন আমার খুব মনে আছে, আমি আইসি খড়গপুর টাউন ছিলাম, লোকাল থানায় চাকরি করেছি তখন 93 সাল, তখন এই বইমেলা হয়নি। আবার সিআইডিতে ছিলাম খড়গপুরে, মোট 10-12 বছর এখানে চাকরির সুবাদে এবং থাকার সুবাদে। তো আমার মিসেস একদিন বলছেন যে আমার মেয়ে বর্তমানে ও সায়েন্টিস্ট পিএইচডি করছে বার্লিনে, জার্মানে। তো ওকে 3টে পেজের জন্য, একটা পেজের জন্য মানে 3টে পেজ পড়বে বলে বই কিনে দিয়েছিল। সেই বইটার দাম ছিল 1500 টাকা। তো আমি বললাম তুমি এত টাকার বই কিনে দিলে? উনি আমাকে বলেছিলেন যে তুমি তো কোনো কিছু করো না, নেশা নেই, অন্য কারণ নেই, কিছু নেই। তো মনে করো ওই নেশার যে পয়সা যারা নেশা করে বা যারা অন্যভাবে খরচা করে, তার থেকে বাঁচিয়ে যদি কিনে দিতে পারি বা তোমারটা এটা দিতে পারি, এটা খুব ভালো হবে। তো আজকে আমি পিতা হিসেবে খুব গর্ববোধ করি। আমার মিসেস যে কাজটা করেছিলেন, আমি তাকে বাধা দিতে গেছিলাম, উনি বাধা শোনেননি, সেই জন্য আজকে একটা জায়গায় গেছে, পৌঁছিয়েছে।
তো আমি আমার মেয়েদেরকে বলি যে তোরা আরও ভালো হ। একটা ডিজিজের উপরে মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারে সে রিসার্চ করছে, তাকে বলেছি যে তুই এমন কিছু আবিষ্কার কর এবং বই লেখ যাতে মানুষের উপকার হয়। তো বইয়ের যে গুণ আছে তার অস্বীকার করা নেই। এখনো পর্যন্ত আমি অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে রাত্রিরে পড়ে ঘুমাই। তার 4টে খণ্ড আমি কিনে নিয়েছি। মানুষের ঘরবাড়ি পরের খণ্ডটা। তো বাংলাদেশের সঙ্গে যে মেলবন্ধন আছে, হিন্দু মুসলিমের যে মেলবন্ধন, আমি দয়া করে বলবো যদি কোনো সময় পারেন তো বইটাকে একবার নিজেরা পড়ে দেখবেন যে কি অফুরন্ত ভালো লেখা আছে। বাংলাদেশের জল, নদী, সমস্ত কিছু, ঘর বাড়ি, হিন্দু মুসলিমের সঙ্গে মিলমিশে যে বই, এটা আমার মনে হয় প্রত্যেকেরই দরকার আছে। এরকম বই প্রচুর বই আছে। মহাভারত নিয়ে নৃসিংহ ভাদুরী মশাই যে বইগুলো লিখে গেছেন, আমাদের আধুনিক সমাজের মধ্যে তার কি প্রভাব আছে সেইটা বলেছেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে তখন তিনি আধুনিক সমাজের যে ব্যাখ্যা ওর মধ্যে দিয়েছেন। প্রফেসর মানুষ এখনো প্রফেসরই করেন। তো এইগুলো যদি আমরা পড়তে শুরু করে দিই এবং আমাদের ছেলে মেয়েদের মধ্যে প্রবেশ করাতে পারি, তাহলে দেখবেন আমাদের ভেদাভেদ কমে যাবে। আমরা সবাই সুন্দরভাবে মানুষ হতে পারবো। আমাদের লড়াই দাঙ্গা সমস্ত কিছু কমে যাবে। আমি লড়াই দাঙ্গা বেশি বলবো যেহেতু আমি পুলিশ অফিসার। তো আসুন সবাই বই পড়ুন, অন্যদিকের খরচা একটু বাঁচিয়ে বই কিনুন, বই রাখুন, বই দান করুন। আমি আইসি বেলপাহাড়ির সুবাদে প্রচুর বই দান করেছি। বলছি এই কারণে নয়, তারা দেখেছি এখন অনেক চাকরি পেয়েছে বই পড়তে পেরে। ওখানে খুব দরিদ্র গরিবের মধ্যে আছে, তাদেরকে বই দিয়ে সাহায্য আমরা যতটুকু পেরেছি করেছি। তো আশা করব তারা ভালো জায়গায় আছে। তারা মাঝে মাঝে আমাদেরকে বলে, আমাকে ফোন করে বলে, স্যার আপনি বই দিয়েছিলেন, আমার আইসি ওসি যারা ছিল সঙ্গে তারা স্কুল করাতো। আজকে লোকাল থানায় কতগুলো ছেলে মেয়েকে, বাচ্চা ছেলে মেয়েদের মাওয়াতে পড়ানো হয়। সেখানে আমি ছিলাম, মাননীয় এমএলএ সাহেব খড়গপুর ছিলেন, আমাদের অ্যাডিশনাল এসপি ছিলেন। তো তারা দেখে আমরা অভিভূত হয়ে গেছি যে বাচ্চা ছেলেরা তারা ব্যাগ নিয়ে, আমি জিজ্ঞাসা করলাম কি করবি, বলল এর মধ্যে বই রাখবো আর খেলনা রাখবো। তা আমি বললাম খেলনা কম রেখে একটু বই রাখবি, তাহলে দেখবি ভালো লাগবে। তো সবাইকে আমি আবার হাত জোর করে নমস্কার জানাই। এর গুরুত্ব অসীম। বাচ্চাদের বলবেন বই পড়ো, বই দেখো, ছবি আঁকো, হাতের লেখা ভালো করো। গান্ধীজি একবার খুব অপ্রস্তুতে পড়েছিলেন আফ্রিকাতে। একজন অ্যাডভোকেটের দেখতে ভালো নয় কিন্তু হাতের লেখাটা সাংঘাতিক ভালো ছিল। তিনি তখন চেষ্টা করেছিলেন যে আমি হাতের লেখাটা ভালো করি, কিন্তু উনি বলেছেন ওনার বইতে, আপনারা আমার থেকেও অনেক জানেন, আরও আমি বলছি, গান্ধীজি বলেছিলেন অনেক দেরি হয়ে গেছে, আমার লেখা আর ওর মতো হচ্ছে না। আমি যদি ছোটবেলা থেকে ভালো করে হাতের লেখা প্র্যাকটিস করতাম তাহলে আমার মনে হয় ওর মতো সুন্দরটা আমি পেতাম। তাই ছোটবেলা থেকে যারা ছোট আছো, যারা বয়স্ক আছেন, তারা দয়া করে বাচ্চাদেরকে উৎসাহ দেবেন বই পড়ার জন্য। নমস্কার। ক্রন্দনরত জননী এই নারায়ণচৌবের শহরে
জল হা বাতাসকে জড়িয়ে ধরেছিলেন দুই পুত্রকে হারিয়ে। সেই বিষাদের উপর দাঁড়িয়ে আছে আমাদের খড়গপুর বইমেলা। তাই খড়গপুর বইমেলা আমাদের কাছে এক মাতৃশক্তি, এক সারস্বত ভাবনা কাজ করে যখন আমরা বইমেলায় এসে উপস্থিত হই। যাই হোক, এখানে আমরা চারিদিকে শুধু বই বই আর বই। সবচেয়ে বড় বই হলো মানুষ। গর্ব লাগছে যে দুজন মানুষ অতিথি হয়ে এখানে এসেছেন, তারাও আমার কাছে মহাপুস্তক, মহাকাব্য। আজকে আরেকটা গর্বের ব্যাপার এই যে যুবক কবি আজ অনিল ঘরাই সম্মান পাবেন। তিনি অনিল দার খুব প্রিয়জন ছিলেন, কবি শঙ্খ শুভ্রপাত্র। সেই শঙ্খ শুভ্রপাত্র সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। কেন তাকে তুলে দেওয়া হচ্ছে এই অনিল ঘরাই সম্মান? সময়টা 2003। হঠাৎ তিনি আমাদের কাছে একটা প্রস্তাব রাখলেন যে অনিল ঘরাই কে নিয়ে একটি ম্যাগাজিন আমাদের বের করতে হবে। যাই হোক, অনিলদা তখন ছিলেন 45-এর যুবক এবং তার সেই পরিকল্পনাকে, শঙ্খ শুভ্রপাত্রের পরিকল্পনাকে সার্থক করার জন্য যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে আছেন আমাদের শহরের কবি, কথা সাহিত্যিক ভবেশ বসু এবং মালিগুড়োর সন্তান ডক্টর সুশান্ত জানা। আমি অবশ্য তার পাশে দাঁড়িয়েছিলাম। এই সেই যুবক শঙ্খ শুভ্রপাত্র, তাকে যে দুজন মহতি উদ্যোগ নিয়ে তিনি যে কাজ করেছিলেন তাকে আমরা সেই সম্মান জানাবো। এবং আমরা যিনি এর উদ্যোক্তা, এই পুরস্কারের পিছনে যার অবদান আছে, অনিল দার স্ত্রী কবি সর্বাণী ঘরাই এবং আমাদের এই বইমেলা কমিটির আয়োজক সম্পাদক দেবাশিস চৌধুরীর যৌথ প্রয়াস, এই অনিল ঘরাই সম্মান। এটা খুব গর্বের। যাই হোক, এখানে অপূর্ব বলছিলেন যে দুজন মানুষের সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিতে। আসলে পবিত্রদা এবং মৃদুলদা স্রোতস্বিনী নদী। নদী তাদের পরিচয়, তারা তো কেবলমাত্র 5 ফুট 8 ইঞ্চি বা 9 ইঞ্চি উচ্চতার মানুষ নন, আকাশের মতো উচ্চতা। তাদের জানতে হবে 63 বছর ধরে পবিত্রদা একটি পত্রিকা প্রকাশ করেন, কবিপত্র, এবং তিনি 7টি মহাকবিতার জনক, 50-এর বেশি তার বই আছে। তো সেই মানুষটাকে 1 মিনিট অনুভব করা যায় না। তার জীবনটাই তো কবিতা সমগ্র, তিনি নিজেই তো একটা মহাকাব্য। যাই হোক, অন্যদিকে যে মৃদুলদা আছেন, মৃদুল দাশগুপ্ত, তিনি 55 বছর ধরে সাহিত্য করেছেন এবং 36-37 বছর সাংবাদিকতার কাজ করেছেন। আজকালের সম্পাদকীয় বিভাগে ছিলেন, স্টাফ রিপোর্টার ছিলেন, পেশার মানুষ হিসাবে। কিন্তু বস্তুগত মানুষের গন্ধ খুঁজে খুঁজে বেরিয়েছেন তারা দুজনেই, এই মাটির গন্ধ, এই মানুষের গন্ধ। সুতরাং তাদেরকে পড়তে হবে। তারা বড় বাড়ির ছায়ার মানুষ নন। আপনারা যারা বড় বড় বাণিজ্যিক কাগজের কথা বলেন, সেই ছায়া তাদের মাথার ওপরে পড়েনি। তারা আলোর মানুষ, নিজেদের নিজস্ব রোদ্দুর নিয়ে হেঁটে যান, কারো কোনো ছায়া তারা মাথায় নেননি। সুতরাং সেই আলোর মানুষ উপস্থিত হয়েছেন, তাদের কথাই আজ আমরা শুনব। আপনারা বই কিনুন। স্যার দীপক স্যার অদ্ভুত কয়েকটি কথা বলে গেলেন। তিনি কবিতা চর্চা করেননি,
তিনি ভাষা চর্চা করেননি, কিন্তু তিনি মর্ম অনুভব করেছেন। এই কবিতার মর্ম, সাহিত্যের মর্ম, এই জীবনের মর্মকে আমাদের অনুভব করতে হবে। যাই হোক, আমরা এই 9 দিন খুব আনন্দ করব, কাছাকাছি থাকব, উত্তাপ নেব। আপনারা বই কিনবেন। বই কেনা মানে জীবনকে অম্লান অক্লান্ত হয়ে বেঁচে থাকার পথ এই বই। সুতরাং বই আমাদের জীবনের সমস্ত কিছু। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার। অনুরোধ জানাবো আপনারা কবিকে করতালি দিয়ে সংবর্ধিত করবেন। কবি মৃদুল দাশগুপ্ত তার হাতে খড়গপুর বইমেলার 21তম বর্ষের স্মারক তুলে দিচ্ছেন দেবাশিস চৌধুরী। প্রথমেই ভাবে শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে চলেছি যে সময়টা অনেক সময় মনে হচ্ছে খুব দুর্বিষহ, আবার তার মাঝখান থেকে আমরা খুঁজে ফিরছি আমাদের বেঁচে থাকবার শর্ত, বেঁচে থাকবার অনুপ্রেরণা। আমরা যে বইমেলায় এসেছি, এখানে আমি আগেও এসেছি। খড়গপুর আমার অনেক কালের প্রিয় জায়গা, অনেক অনুষ্ঠানে এসেছি আগে। এত এত মানুষ এত কিছু জানে, এখানে খোঁজ রাখে, এটা খুব অবাক লাগে। সকলের সম্প্রীতি, ভালোবাসা, এটা খুব কম জায়গায় এরকমভাবে পাওয়া যায়। তো খড়গপুর ডাকলে আমি না করতে পারিনি, এখন যাই না কোথাও। আমাদের অত্যন্ত প্রিয় তরুণ কবি সুনীল মাঝি ফোনে বলেছেন, চেনা মানুষের মাধ্যমে বলেছেন, তাই আমি না করতে পারিনি। বাড়িতে অসুস্থতা সেভাবে চলে এসেছি যে একবার দেখা করে আসি, সবার মুখগুলো দেখে আসি। আগেও এসেছি, রাস্তাঘাট সবই চেনা প্রায়। এখন কথা হলো যে কথা খুব বেশি বলার স্কোপ নেই, আমাদের ফিরে যেতে হবে। বইমেলা মানে এটা অদ্ভুত ঘটনা। কলকাতার বইমেলা আমরা পাগলের মতন, উন্মাদের মতন ঘুরে বেড়াতাম। একসময় বেড়াতাম, বড় বড় লেখকরা একা ঘুরছেন বই মেলার মধ্যে। কেউ কারোর দিকে দেখা হলে ডাকিয়ে বলছেন কেমন আছো, বুকে জড়িয়ে ধরছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে, প্রেমেন্দ্র মিত্র থেকে অনেক বড় লেখক তারা একা ঘুরছেন বইমেলার মধ্যে। এখানেও তারা নেই, আপনারা সকলে আছেন। ভারী সুন্দর পরিবেশ, চমৎকার সব মানুষ, এবং এই রকম একটা অসুস্থ সারা পৃথিবী জুড়ে একটা পরিবেশের মধ্যে একটু বইমেলা হচ্ছে, এত সুন্দর পরিচ্ছন্নতার মধ্যে, ভাবলে অবাক লাগে। কারণ বই ছাড়া আমাদের কি আছে? বই আমাদের প্রাণ, বই আমাদের অস্তিত্ব রক্ষার সব চাবিকাঠি, সে সব কিছু আমাদের দেয়। আমরা যখন একা নিঃসঙ্গভাবে থাকি তখনও বসে বই পড়ি, কারো না কারো কিছু লেখা পড়ি, পড়তে পড়তে অবাক হয়ে যে তাকে ফোন করি। আগে ফোন ছিল না, চিঠি লিখতাম। একার সঙ্গে দেখা হয়, অনেকের সঙ্গে বইয়ের মধ্য দিয়ে দেখা হয়, অভিজ্ঞতা অর্জিত হয়, এবং কীভাবে মানুষ হব তার সবগুলো কথা বইয়ের মধ্য থেকে পাওয়া যায়। যে যেদিকে যেতে চায় সে সেদিকে যেতে পারে। তাই বই ছাড়া আমাদের জীবন অচল। আপনারা সবাই এসেছেন এবং আরও যারা আসেননি সকলের কাছে কাল পরশু তরশু সব দেখা হবে সকলের সঙ্গে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আরও হোক, যদি বেঁচে থাকে আবার আসবো। এবং মুগ্ধতা যেন আমার চিরকাল বজায় থাকে। এখানে আমাকে প্রথম এনেছিল অনিল ঘরাই, তিনি এখন নেই, তার স্ত্রী আছে, এসেছে এখানে। অনিল ঘরাইয়ের নামে পুরস্কারও দেওয়া হবে, এবং সেই সুন্দর পরিবেশটা আমি একটু দেখে যেতে চাই। যে আমার মনে হচ্ছে যেন অনিল সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমার খুব কাছের মানুষ ছিল। বাংলা কবিতায় গত 50 বছরে
60 বছরে তরুণ লেখক শিল্পী ধনী যারা মানে শিক্ষিত সত্যিকারের সজ্জন মানুষ, লেখার জগতের মানুষ, শিল্পের জগতের মানুষ, তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা অত্যন্ত তীব্র বরাবরের জন্য। সেই জন্য আমি এখানে এসেও আপনাদের সকলকে পেয়ে আমি অত্যন্ত ধন্য। সকলকে আমি শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি জানাচ্ছি। নমস্কার। আমরা শুনলাম কবি পবিত্র মুখোপাধ্যায়ের কথা। এবারে আমরা শুনে নেব আরেকজনের মুখ থেকে, কবি মৃদুল দাশগুপ্ত। তার এই দুঃসহ অতিমারির আবহের মধ্যে খড়গপুর শহরে এই মাঠে যারা বইমেলার আয়োজন করেছেন সরকারি অনুমতিতে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, মানুষের যে স্বাভাবিকতা, সেই স্বাভাবিকতা, এই অসুখটা অন্যরকম, তবু সেই স্বাভাবিকতা একটু 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 করে ফেরাতে হবে। এই বইমেলার যে আয়োজন, সেই রকম একটি স্বাভাবিকতা ফেরানোর আয়োজন। এবং এই যে ভয়ঙ্কর অসুখ বিশ্বব্যাপী রয়েছে, তার একটা তাকে যেন যে আমরা ভয় পাই না, আমরা সমস্ত নিয়মবিধি মানব, মুখে মাস্ক লাগাবো, শারীরিক দূরত্ব বজায় রাখবো, তবু আমরা বই পড়ব, আমরা মেলায় হাজির হব, সেইটা ওই রোগটিকে একটি চ্যালেঞ্জ জানানোর মতো উদ্যোগ। আমাদের ধীরে ধীরে এই ধরনের উদ্যোগ নিতে হবে। চিকিৎসা শুধু ওষুধপত্রে হয় না, মানসিকভাবে আমরা যতটা সুদৃঢ় হব, আমরা যতটা দাঁড়াবো, মনের জায়গাটাকেও কিন্তু শক্তিশালী করতে হবে। এই আজকের সভায় এসে আমার খুব ভালো লাগলো, পুলিশ অফিসার দীপকবাবু যখন বইয়ের কথা বললেন এবং তার বই পড়ার কথা বললেন, আমি দেখলাম যে সত্যিই তো এই 9-10 মাস ধরে প্রায় 1 বছরও হতে চলল, আমরা সবাই কি করেছি? আমরা বই পড়েছি। আমরা ওই চিলেকোঠায় উঠে চুপচাপ বসে বই পড়েছি, পত্রপত্রিকা পড়েছি। দীপকবাবু অতীন্দার বইয়ের কথা যখন বললেন, যে আমার মন আহ্লাদিত হলো যে আমি ওই অতীন বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কাজ করেছি। তার সঙ্গে আমার খুব মধুর সম্পর্ক ছিল। তিনি কয়েক বছর আগে মারা গিয়েছেন। অতীনদা ছিলেন খুব মজার মানুষ। আমরা ওই অতীনদার যে উপন্যাস লেখা, আমরা পাশে বসে বসে প্রত্যক্ষ করেছি। অতীনদাকে ছোট ছোট খবর দেওয়া হতো, অতীনদা 2-4 লাইন খবর লিখে আবার একটা খাতা বার করতেন। এই যে মহাভারতে যে সেই গল্পের কথা আছে যে গণেশ কপি করে দিচ্ছেন আর কি, বা মাইকেল সম্পর্কে গল্প আছে, তিনি 3 জন পণ্ডিতকে পাশে বসিয়ে একে এই কাব্য বলছেন, ওকে ওই কাব্য বলছেন, তারা কপি করে যাচ্ছে। তো এই অতীন্দারও প্রতিভা সেরকম ছিল। তিনি হয়তো বাস দুর্ঘটনার একটা খবর লিখলেন, খবর লেখার পর তিনি ওই 2 প্যারা উপন্যাস লিখলেন। রাজনীতির একটা খবর লিখলেন দিল্লির কোনো পিটিআই ইউএনআই এর কপি থেকে। তারপর তিনি একটি ছোট গল্পের 4 প্যারা লিখে ফেললেন। তার ব্যাগে ওই তার পাণ্ডুলিপিগুলি থাকতো, তিনি একটু একটু করে এগোতেন। সেই অতীন্দার কথা শুনে ভালো লাগলো। আমি খড়গপুর শহরে এলাম, আমি প্রায় বালক বয়স থেকে কবিতা লেখার চেষ্টা করি, কিন্তু তারও আগের যে শিশু বয়স,
সেই শিশু বয়স থেকে আমি ওই খড়গপুর শহরটিকে চিনি। খড়গপুর শহরটিকে চিনি এ কারণে আমার মামা বাড়ি ছিল ঝাড়গ্রামে। হাওড়া স্টেশন থেকে তখন সব লাল ট্রেন ছিল, মানে আমার শিশু বয়স যখন, সেই লাল ট্রেনের গাড়ি ছাড়তো খড়গপুরের পর মেদিনীপুর বা কোনো স্টেশন হয়ে ঝাড়গ্রাম সেই গাড়ি চলে যেত। তো সেই ঝাড়গ্রামে যেতাম মায়ের সঙ্গে, মা বাবার সঙ্গে। তা তখন ওই কখন খড়গপুর আসবে সেগুলো মনে হয় দূরপাল্লার ট্রেনই ছিল, হয়তো খড়গপুরে হয়তো হাওড়ার পরে খড়গপুরে থামতো। কখন খড়গপুর আসবে আর শালপাতায় সিঙ্গারা কিনে দেবে মা বা বাবা জানলা দিয়ে, আর চায়ের লোকেরা আসবে, সেই বালক বয়সে ওইটাই আর কি খড়গপুর জংশন স্টেশনের দিকে আমার মন থাকতো যখন আমি ট্রেনে করে আসতাম। এরপর আমি খড়গপুর এসেছিলাম অনিলের ডাকে। সেটা হয়েছিল কি, অনিলের প্রথম বই একটি গল্পের বই কাক। আমি যুগান্তর পত্রিকায় বরেন গঙ্গোপাধ্যায় আমাকে দিলেন যে এই একটি বাচ্চা ছেলে তোদের বয়সী হবে, এই গল্প লিখেছে, দেখতো বইটা পড়ে তুই একটু আমার গ্রন্থবার্তার পাতায় আলোচনা করে দিস। তা অনিলের সেই কাক বইটা পড়ে আমার ভালো লাগলো, আমি সেটা বুক রিভিউ করে দিয়েছিলাম যুগান্তর পত্রিকায়। এর কিছুদিন পরে একটি ছেলে আমার সমবয়সী, সে যুগান্তরের বাগবাজারের অফিসে এসে হাজির। সে এসে বললো আমার নাম অনিল গড়াই, আমি চক্রধরপুর থেকে এসেছি। ওই অনিলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল। আমরা যারা কবিতা লিখি, আমরা আমাদের কবিতা লেখার সূচনায় ওই 68-69 সালের পর আমাদের যে সময়টা আর কি, ওই 70 দশকে কবিতায় খুব দাপাদাপি হয়েছিল। আমাদের বন্ধু বান্ধবরা ছিল সবাই কবি, কিন্তু সেই সময় যারা গল্প লিখতেন, উপন্যাস লিখতেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি। অনিলই আমার প্রথম গল্পকার বন্ধু বা উপন্যাস লেখক বন্ধু। ওর বাড়িতে ওই খড়গপুরে ওর রেল কোয়ার্টারের ওখানে রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে ওর একটা বইয়ের উদ্বোধন হয়েছিল। তাতে সে আমাকে খড়গপুরে নিয়ে আসে। দুপুরবেলায় রেল স্টেশনের কাছে কোয়ার্টার্সে ওদের ওর স্ত্রী রান্না করেছিলেন, দুপুরে খাবার খেয়েছিলাম। ওদের মেয়েটি ছিল ছোট, সেই মেয়ে এখন রেলেই চাকরি করছে। ও স্ত্রীর সঙ্গে দেখা হলো, এবং এই যে আমি সারাটা পথ শ্রীরামপুর থেকে খড়গপুরে এসেছি, আমি অনিলের কথাই ভাবতে ভাবতে এসেছি। খড়গপুর ছিল আমার বন্ধু অনিল গড়াইয়ের শহর। যাই হোক, তার স্ত্রীকে দেখে ভালো লাগলো। আমি আমার যা বলার আমি প্রায় শেষ করে নিচ্ছি, তবু দু একটা কথা বলি হচ্ছে যে এই যে বয়স আমার এখন, আমি 60 অতিক্রম করে আরও কয়েকটি বছর অতিক্রম করেছি। এটা তো আমাদের বিকেলবেলার বয়স। এই বিকেলবেলায় আমি দেখে গেলাম যে কি অসহনীয় একটি মানব জাতির একটি কি মহা দুর্ভোগ, রোগের দুর্ভোগ। আর সমস্ত ছোঁয়াচে রোগ, সংক্রামক রোগ, সেগুলো আসে জল, হাওয়া, কীট পতঙ্গ, মশা, মাছি, ইঁদুর লেগে এসেছিল ইঁদুরদের থেকে। হ্যাঁ, কিন্তু এই রোগটা হচ্ছে মানুষের শত্রু, মানুষই এর বাহক। মানুষ ছড়িয়ে দিচ্ছে আর এক মানুষের গায়ে শরীরের রোগ। এরকম ভয়ঙ্কর উত্তরাধুনিক বীজাণু আর আসেনি। ভবিষ্যতে নাকি আরো রকম এই উত্তরাধুনিক শারীরিক প্রযুক্তি শৃঙ্খলময় ভাইরাস গজাবে। মানুষের ঘোর বিপর্যয় আসছে। তো মানুষের ঘোর বিপর্যয় আসছে যখন, আমাদের যুদ্ধ করতে হবে। যারা চিকিৎসক, যারা বিজ্ঞানী, যারা সমাজসেবী, এমনকি যেই পুলিশ অফিসার রয়েছেন, যারা সরাসরি সেই যুদ্ধে কোভিড যোদ্ধা হিসেবে নেমে পড়েছেন, আমাদের তত এলেন না থাকলেও
আমরাও নানা রকম যোদ্ধা। আমাদের যুদ্ধটা কোথায়? আমাদের যুদ্ধটা হচ্ছে সচেতন হওয়ার যুদ্ধ। আমাদের সচেতন হতে গেলে কী করতে হবে? আমাদের জানতে বুঝতে হবে যে এই যে কোভিড হচ্ছে, গলায় একটা মাদুলি ঝুলিয়ে দিলেই আমি কোভিড মুক্ত হব না। জাপানি একটি অমুক কার্ড, চিপ কার্ড এসছে, সেটা গলায় ঝুলিয়ে দিলে হব না। গরুর চোনা খেলে আমার কোভিড মুক্ত হবে না। গোবর খেলে আমার কোভিড মুক্ত হবে না। সমাজে যে অপবিজ্ঞান ছড়িয়ে দেওয়া হচ্ছে, সমাজে যে মূল্যবোধের বিপর্যয় ঘটেছে, সমাজে যে সমস্ত কুযুক্তি, সমাজে যে সমস্ত অপসংস্কৃতি উঠে আসছে, যে যা খুশি টিভিতে বা উল্টো পাল্টা বকে যাচ্ছেন, নানা রকম দিগবাজি দিচ্ছেন, রবীন্দ্রনাথের নাম বদলে দিচ্ছেন, তার জন্মস্থান বদলে দেওয়া হচ্ছে, সেই সমস্ত অশিক্ষা কুশিক্ষাকে কে রুখতে পারে? বই রুখতে পারে। বই আমাদের অস্ত্র, বই আমাদের হাতিয়ার। তাই বইমেলা হচ্ছে। আপনারা বই হাতে যুদ্ধ করুন, আপনারা শিক্ষিত হয়ে যুদ্ধ করুন, আপনারা সচেতন হয়ে যুদ্ধ করুন। সবাই ভালো থাকুন, কোভিড মুক্ত পৃথিবী আসুক, আপনারা জয়ী হন, সকলে জয়ী হন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই কবি মৃদুল দাশগুপ্তকে। এবার আমরা অনিল ঘোড়াই স্মারক পুরস্কারের স্মারকটি, মেমেন্টোটি তুলে দিচ্ছেন কবি পবিত্র মুখোপাধ্যায়। তাকে শাল দিয়ে সংবর্ধিত করবেন কবি মৃদুল দাশগুপ্ত। এবং এই স্মৃতি পুরস্কারের যে অর্থমূল্য সেটি তার হাতে তুলে দেবেন কবি সুনীল মাঝি। আমরা কবি অনিল ঘোড়াইয়ের সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ শালপাতার অশ্রু, এই বইটি অতিথিদের হাতে তুলে দিচ্ছেন শ্রীমতী সর্বাণী ঘোড়াই। এবার কবি শঙ্কর শুভ্র পাত্রকে আমরা আহ্বান জানাবো তার অনুভূতির কথা আমাদের মাঝে রাখার জন্য। ঘোড়াই, তিনি আমার খুব আপনজন। আমার লেখালেখি শুরুতে তার অবদান ভুলতে পারা যাবে না। আর আমি খুব অভিভূত যে এই পুরস্কারটা এই বইমেলা কমিটির শ্রী দেবাশিস চৌধুরী মহাশয় এবং অনিল ঘোড়াইয়ের সহধর্মিণী সর্বাণী ঘোড়াই আমাকে যে অর্পণ, মানে এইটা ভাবনা করে পুরস্কার দেওয়ার জন্য যে চিন্তা ভাবনা করেছেন, এটা আমার কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার। ভীষণ ভালো লাগছে, বেশি কথা বলবো না। তো এই মঞ্চে আমাদের শ্রদ্ধেয় কবি মৃদুল দাশগুপ্ত, পবিত্র মুখোপাধ্যায়, আরও যে অন্যান্য গুণীজন আছেন, তাদের বক্তব্য শুনলাম, সেটা আমার খুবই কাজে লাগলো, খুব ভালো লাগলো। তো সবাইকে পুনরায় আমি বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। প্রতি বছরই এই উদ্বোধন মঞ্চ থেকে বেশ কিছু বই প্রকাশ হয়, যদিও এবছরের এই আবহের মধ্যে তার সংখ্যা অনেকটাই কম, তাও আমরা আনন্দিত যে বেশ কয়েকটি বই এই মঞ্চ থেকে প্রকাশ
21তম বর্ষের খড়গপুর বইমেলার স্মরণিকাটি উদ্বোধন করছেন কবি মৃদুল দাশগুপ্ত এবং কবি পবিত্র মুখোপাধ্যায়। সঙ্গে আছেন শ্রী দীপক সরকার, শ্রী রবিশঙ্কর পাণ্ডে, কবি সুনীল মাঝি রচিত নির্বাচিত কবিতা, দেবব্রত চট্টোপাধ্যায়, জাহির চৌধুরী, মতিলাল দেবনাথ, আপনারা মঞ্চে আসবেন। এবং মৃদুল দাশগুপ্ত। মতিলাল দেবনাথের চলার পথে কাব্যগ্রন্থ উদ্বোধন করবেন কবি পবিত্র মুখোপাধ্যায়। মতিলাল দেবনাথের লেখা কাব্যগ্রন্থ চলার পথে উদ্বোধন করবেন কবি পবিত্র মুখোপাধ্যায়। নীলম আগরওয়াল তার লেখা হিন্দি বই অতীতকে অদৃশ্য ছায়ে, এটি উদ্বোধন করার জন্য অনুরোধ করব কবি মৃদুল দাশগুপ্তকে। নীলম আগরওয়াল তার লেখা